সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আমাদের এই স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করি যে স্বাস্থ্য বিষয়ক নানাবিধ সমস্যা, তার চিকিৎসা পদ্ধতি এবং কি করণীয়, এবং সেই সাথে এই রোগগুলোর সাথে আসলে লাইফস্টাইল মডিফিকেশন কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা পরামর্শ দিয়ে থাকি এবং আলোচনা করে থাকি। সুপ্রিয় দর্শক, আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডেঙ্গি। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার এ.কে.এম. আমিনুল হক 1956 সালের জানুয়ারি মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1981 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। ডেঙ্গি বর্তমানে কিন্তু এটি বহুল আকারে দেখা যাচ্ছে, শুধুমাত্র ঢাকা শহরে না, ঢাকার বাইরেও কিন্তু এই ডেঙ্গির প্রবণতাটা অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই ডেঙ্গি জ্বরটা আসলে ছড়াচ্ছে কিভাবে? ডেঙ্গি এটা একটা মশাবাহিত অসুখ। অ্যাডিস এজিপ্টি এই ভাইরাসটা মশার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। মশা যখন কামড় দেয় তখন মশাটা যদি ইনফেক্টেড থাকে, মানে তার ভিতরে যদি জীবাণু থাকে, তো মশা যখন কামড় দেয় তার স্যালাইভার সাথে ওই জীবাণুটা শরীরে ঢুকে যায়। আচ্ছা, এরপরে কিন্তু তার সপ্তাহখানেক গ্যাপ থাকে, গ্যাপ থাকার পরে তার শরীরে জ্বর এসে যায় তার, এবং ওই যে ইনফেক্টেড মস্কিটো মশাটা সে যে কয়দিন জীবিত থাকবে এবং যতজনকে কামড়াবে সবারই কিন্তু ডেঙ্গি হবে। আচ্ছা, তার মানে মশার মাধ্যমেই এটা মানুষের মধ্যে ছড়াচ্ছে। ডেঙ্গির ইনকিউবেশন যে পিরিয়ডটা, সেই পিরিয়ডটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন, দর্শকরা যাতে একটু সচেতন হয়। ডেঙ্গির ইনকিউবেশন পিরিয়ড মানে যখন মশাটা কামড় দেয় তখন তো সে স্কিনে কামড়টা দেয় এবং এইখানে সে জীবাণুটা ঢুকায়। এখান থেকে সে স্কিন থেকে সে একটা ম্যাক্রোফেজ জাতীয় এক জাতের সেল দিয়ে সেটা ব্লাডে যায়, ব্লাড থেকে সেটা লিম্ফ নোডে যায়, লিম্ফ নোডে যাওয়ার পরে হোয়াইট ব্লাড সেল আছে একটা, ওর ভিতরে ঢুকে সে মাল্টিপ্লাই করে, তারপরে আবার রক্তে আসে। রক্তে যখন আসে তখন আমরা এটাকে বলি ব্যাকটেরিমিয়া। রক্তে আসার পরে এটা আস্তে আস্তে সারা শরীরে ছড়াইতে থাকে এবং একসময় 6-7 দিন পরে যখন ভাইরাসটা একদম ম্যাক্সিমাম পরিমাণে বাড়ে তখন তার জ্বর আসে। তাহলে এই যে প্রথম কামড় দিল আর জ্বরটা আসলো, এটা আসতে তার 6-7 দিন সময় লাগে। এই সময়টাকে আমরা ইনকিউবেশন পিরিয়ড বলি। জ্বর যখন আসে তখন এই জ্বরের সাথে আসলে কি কি লক্ষণগুলো দেখা যায় সাধারণত? জ্বরের সাথে যে হঠাৎ করে জ্বর আসবে, অনেক বেশি জ্বর আসবে, দেখা যায় 103-104 জ্বর আসে পরে, সাথে মাথা ব্যথা থাকে, শরীর ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, বমি এবং অনেক সময় শরীরে র্যাশ আসে। এগুলি সব মিলিয়ে আমরা একটা ডায়াগনোসিস ধরে। আর একটা বিশেষ সিজনে হয়, এই যে এখন বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, বিভিন্ন জায়গাতে পানি জমা থাকবে, ওই পানি জমা পানিতে ওরা বংশ বিস্তার করতে পারে বেশি। দেখা যাবে যে একদিন বৃষ্টি 2 দিন বৃষ্টি নাই, এই অবস্থায় ডেঙ্গি জ্বর শুরু হয়ে গেছে। যখন একজন ব্যক্তির ডেঙ্গি হয় তখন সেই ব্যক্তির আসলে ব্যক্তিগতভাবে কতটুকু সচেতন হওয়া উচিত যাতে পরিবারের অন্যান্য সদস্যরাও সেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত না হয়? যদি একজনের ডেঙ্গি জ্বর হয়ে যায় তাহলে বুঝতে হবে সে কিন্তু একটা সোর্স। এডিস মশা যদি তাকে কামড় দেওয়ার পরে সুস্থ মানুষকে কামড় দেয়, অথবা যে মশাটা তাকে কামড় দিয়েছিল সেই মশাটাই যদি পরিবারের অন্যান্যদেরকে কামড় দেয় তখন কিন্তু সবারই জ্বর হবে। তার মানে একজনের জ্বর হয়ে গেলে তখন অন্যদের সাবধান থাকতে হবে। সাবধান মানে মশা যাতে না কামড় দেয়। মশায় তো সকালে এবং সন্ধ্যায় কামড় দেয়, দিনের বেলায় যে কোনো সময় কামড়াইতে পারে। তাহলে তাকে কিছু সেফটি ফিল আপ করতে হবে, যেরকম আমি যেরকম হাফ শার্ট ফুল শার্ট পরতে, আচ্ছা, তারপর মশারের নিচে ঘুমাইতে হবে এবং যদি সম্ভব হয় তাহলে এই যে মস্কিটো নেট এগুলিতে ইনসেকটিসাইড ব্যবহার করতে হবে। মানে মশার কামড় থেকে তার সেফ থাকতে হবে। এটাই হলো সবচেয়ে বড় প্রতিরোধ ব্যবস্থা, যেভাবেই হোক। কোনো ব্যক্তি যদি জ্বরে আক্রান্ত হয়, তার যদি জ্বর হয়, সেক্ষেত্রে তিনি আসলে কিভাবে বুঝবেন যে এটি ডেঙ্গি নাকি তার এটা ভাইরাল ফিভার? কি ধরনের সিম্পটমস বোঝা যাবে? ভাইরাল ফিভারের সাথে ডেঙ্গিও তো একটা ভাইরাস, কাজেই ভাইরাসের
জ্বর আর ডেঙ্গি ভাইরাসের জ্বর মোটামুটি একই রকম, তারপরেও পৃথক করা যাবে। যেরকম আমাদের বেশিরভাগ ভাইরাস হলো সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা এই দিয়ে বেশি থাকে, অথবা কাশি। তাহলে এইটা একটা গ্রুপ। আর যদি ডেঙ্গি ভাইরাসে হয় তখন তো তার অনেকগুলি, জ্বরের বেগে আসবে, সে হঠাৎ করে জ্বর, তাপমাত্রা বেড়ে যাবে, আর শরীরে এত ব্যথা হবে যে মনে হবে যে হাতুড়ি দিয়ে শরীরকে পিটাইছে। এবং সেটা কিন্তু ভাইরাল জ্বরের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে শরীরে প্রচন্ড রকমের ব্যথা থাকে, জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে, ম্যালিস থাকে, কিন্তু এত তীব্র আকার থাকবে না। এই জন্য ডেঙ্গি ফিভারটাকে ব্র্যাকবোন ফিভার বলে আমাদের মেডিকেলের ভাষায়। মানে শরীরে এত ব্যথা থাকবে যে মনে হবে যে কেউ তাকে হাতুড়ি দিয়ে পিটাইছে, এত বেশি ব্যথা থাকে। তাহলে অতিরিক্ত ব্যথা, অতিরিক্ত জ্বর, মাথা ব্যথা, ভমিটিং সব কিছু মিলিয়ে আমরা, এবং ডেঙ্গির সিজন, এই সব কিছু মিলিয়ে আমরা চিন্তা করি যে তার ডেঙ্গু জ্বর হইতে পারে। যদি কোনো ব্যক্তির জ্বর উঠে সেক্ষেত্রে আসলে জ্বরের কত দিনের মাথায় আসলে তাকে টেস্ট করা উচিত, এবং তাকে আসলে বোঝা উচিত ট্রিটমেন্ট শুরু করার জন্য যে এটা আমার ডেঙ্গি ফিভার হয়েছে অথবা সেটা নর্মাল ভাইরাল ফিভার? ডেঙ্গি ফিভার কিন্তু বোঝা যায়, যেরকম আমাদের ঢাকা শহর, এটা তো এন্ডেমিক জোন। আবার হলো যে জ্বরটা একটা সিজনে আসে, যেরকম বৃষ্টির সিজনে এটা আসতে থাকবে, শীতকালীন কিংবা অন্য সময় বেশি আসে না। তাহলে এই দুইটা ফ্যাক্টর চিন্তা করলে জ্বরটা অনেক বেশি আসলো, শরীরে ব্যথা আছে, তো এরকম হলে শুরুতেই ডাক্তারের কাছে যেতে হবে। কারণ আগে 5 দিন 6 দিন পরে অ্যান্টিবডি টেস্ট করে ডায়াগনোসিস। সেটি জ্বরের আসলে কত দিনের মাথায় ডাক্তারের কাছে যাওয়া উচিত? প্রথম 1 থেকে 3 দিনের মাথায় অ্যান্টিজেন টেস্ট করে ডায়াগনোসিস করা যায়। আগে করা যেত না, আগে হয়তো 5 থেকে 6 দিন লাগত, তখন অ্যান্টিবডি টেস্ট করতো। এখন তো অ্যান্টিজেন টেস্ট করা যায়। এই জন্য প্রথম 1 থেকে 3 দিনের মধ্যে গেলেই এটা টেস্ট করে কনফার্ম করা যাবে, আর্লি যাওয়া উচিত। যখন কোনো ব্যক্তির এই যে ডেঙ্গু জ্বরটা হচ্ছে তখন কিন্তু তাদের একটা প্রশ্ন থাকে যে আমি কতদিনের মধ্যে সুস্থ হয়ে যাব? না, এটা কিন্তু বুঝতে হবে যে এটা 3টা ফেজ আছে। প্রথমে হলো আর্লি ফেজ, তারপরে ক্রিটিক্যাল ফেজ, তারপরে রিকভারি। তাহলে প্রথম যখন জ্বরটা আসে এই স্টেজে ডাক্তারের কাছে গেলেই ভালো, কারণ এরপরে কিন্তু জ্বর কমে। যখন জ্বরটা কমে তখন আরও বেশি খারাপ, তখন তার এই সিরিয়াস ডেঙ্গু আসবে, যে তার প্রেশার কমে যেতে পারে, গাম ব্লিডিং হতে পারে, তারপর প্রস্রাবের সাথে ব্লিডিং হতে পারে, এমনি মেয়েদের বেলায় ইনক্রিজড মেনস্ট্রুয়েশন পিরিয়ডটা বেশি হতে পারে, পায়খানার সাথে অনেক সময় রক্ত যায়। এই কমপ্লিকেশনগুলি জ্বর থামার পরেই কিন্তু বেশি হয়। তাহলে আগে যদি যায়, ডায়াগনোসিসটা করা থাকে, তাহলে এই কমপ্লিকেশনের সময় সে আর্লি ট্রিটমেন্ট নিতে পারবে এবং লাইফটা সেভ হয়ে যাবে। আর যদি প্রথমে সে না যায়, ডায়াগনোসিস না জানা থাকে, তখন তো পেশেন্ট শেষ সময় আসবে, বমি করে কলাপস হয়ে গেল, তখন যদি আসে তখন তো চিকিৎসাটা ঠিক মতো দেওয়া যায় না। এই জন্য ডেঙ্গি রোগীর দেরি করে হসপিটালে যাওয়া এটা কিন্তু মৃত্যুর একটা কারণ, আগেই যেতে হবে। যারা ডেঙ্গি জ্বরে ভুগছে তাদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে প্রতিদিন প্লাটিলেটস টেস্টটা যেন তারা করে, যে প্লাটিলেটস কোন রেঞ্জে তাদের আছে। সুতরাং এই ক্ষেত্রে যদি প্লাটিলেটস কমে যায়, কতটুকু কমে গেলে কয় হাজারের মধ্যে নেমে আসলে তাকে অবশ্যই হসপিটালে অ্যাডমিট হওয়া উচিত? আসলে প্লেটলেট কিন্তু অত ডেঞ্জারাস না। আমাদের মানে শুরু থেকেই জনগণের মধ্যে এই প্লেটলেট একটা ভীতি কাজ করে। প্লেটলেট কিন্তু যখন ভাইরাসটা বোনমেরুতে ঢুকে তখন সে মেগাক্যারিয়াসের থেকে প্লেটলেট প্রোডাকশন কম করে, তো প্লেটলেট রক্তে আস্তে 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 তো কমতে থাকে। বইপত্রে কিন্তু লেখা আছে যে এটা কমতে কমতে 10,000 পর্যন্ত গেলেও এটা রিকভারি করে, এই পর্যন্ত কোনো চিকিৎসার দরকার হয় না। যদি সাথে কমপ্লিকেশন, যেরকম নাক দিয়ে ব্লিডিং, মুখ দিয়ে ব্লিডিং, প্রস্রাবের সাথে ব্লিডিং, এই সমস্ত, অথবা তার প্রেশার কমে গেছে, শকে চলে গেছে, এরকম হলে তার সাথে সাথেই চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কিন্তু অন্যান্য কোমরবিডিটি না থাকলে 10,000 পর্যন্ত গেলেও কিন্তু রিকভারি করে। কিন্তু সমস্যা হলো যে পেশেন্ট এবং তার অ্যাটেন্ডেন্ট এত কনসার্ন থাকে যে আগেই আমাদের অনেক সময় বাধ্য হয়ে ব্যবস্থা নিতে হয়। কিন্তু আইডিয়ালি এটা 10,000 পর্যন্ত গেলেও ভয়ের কিছু নেই। অনেক সময় রোগীরা প্রশ্ন করে যে স্যার যদি ব্লিডিং শুরু হয়ে যায় ভিতরে কেমনে বুঝবেন? ইউজুয়ালি যখন 5,000 পর্যন্ত যায় তখন ইন্টারনাল ব্লিডিং হইতে পারে, 10,000 পর্যন্ত ইউজুয়ালি হয় না, এই পর্যন্ত ওয়েট করতে পারি। আর যখন বাড়তে থাকবে 1-2 দিনে বেড়ে যায়, এই জন্য 10,000 পর্যন্ত ওয়েট করা যায়। কিন্তু ওই পাবলিক এটা বুঝাইতে হবে, পেশেন্ট এবং তার অ্যাটেন্ডেন্টকে বুঝাইতে হবে যে এতে কোনো দুশ্চিন্তার কিছু নাই, এটা আবার নিজস্ব ওয়েতে বেড়ে যাবে।
স্যার, আমরা কমনলি জানি যে ডেঙ্গু জ্বর হওয়া মানে আমরা প্লাটিলেটস কাউন্টটাকে খুব বেশি আমরা প্রায়োরিটাইজ করে থাকি, কিন্তু বর্তমানে কিন্তু হেমাটোক্রিট এটার কাউন্টটাও কিন্তু দেখা হচ্ছে। এই বিষয়ে আপনার একটু মতামত জানতে চাচ্ছি। ডেঙ্গিতে আমাদের যে স্মল ভেসেলগুলো আছে এগুলিকে বলা হয় ক্যাপিলারি। তো এই ক্যাপিলারি পারমিবিলিটি বেড়ে যায়, তখন শরীরের রক্তনালীর ভিতরে যে রক্তের ফ্লুইড পোর্শন আছে এটা বের হয়ে চলে যায়। তো বের হয়ে গেলে সেলগুলি তো আছে, রক্তকণিকা যেগুলি, এই জন্য এটার কনসেন্ট্রেশন বাড়তে থাকে, এইটাই হিমাটোক্রিট। যদি কনসেন্ট্রেশন হিমাটোক্রিট তার বাড়তে থাকে তাহলে বুঝতে হবে রোগী খারাপের দিকে যাচ্ছে, আচ্ছা, তার ইমিডিয়েট চিকিৎসা দরকার। একজন চিকিৎসক হিসেবে আপনারা রোগীদেরকে অথবা রোগী যে অ্যাটেন্ডেন্টস থাকেন তাদেরকে আপনারা আসলে কিভাবে কনভিন্স বা কাউন্সিলিং করে থাকেন? এটা মনিটরিং করতে হবে, মানে এটা তো আস্তে 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 খারাপের দিকে যায়, তাহলে তার ওই লিকিংটা আগে হবে। লিকিং আগে হলে তার হিমাটোক্রিট বাড়তে থাকবে এবং তার প্রেশার কমবে, পালসও তার বাড়বে। এইটা দেখলে আমরা দেখবো যে এই জন্য এই ডেঙ্গি রোগী কিন্তু 2 ঘন্টা পর পর পালস বিপি এগুলি দেখতে হয়। যদি দেখা যায় যে তার প্রেশারটা কমে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে অনেক ফ্লুইড তার রক্তের ভিতর থেকে বাইরে চলে গেছে, সেই ক্ষেত্রে ফ্লুইডটা রিপ্লেস করতে হবে। এটাই কিন্তু মেইন কাজ। ফ্লুইডটা যদি রিপ্লেস করতে পারে তাহলে কিন্তু রোগী খারাপ হওয়ার সম্ভাবনা কম। প্লেটলেটের কারণে কিন্তু রোগী অত মারা যায় না, বেশিরভাগ রোগী মারা যায় যে শকে এবং হিমোরেজে। তো হিমোরেজ হলে তো চিকিৎসা দিতে হবে, শক হলেও তার এই ফ্লুইড দিয়ে তার ভলিউম এবং প্রেশারটা মেনটেন করতে হবে। যদি মাত্র হিমোরেজের কারণে এই শক পেশেন্ট যায় তখন শুধু ব্লাড অথবা প্লেটলেট দিতে হবে, আদারওয়াইজ কিন্তু এগুলোর দরকার নেই। সেই সাথে আরেকটা বিষয় চলে আসে, আমরা যতটুকু জানি যে প্রচুর পরিমাণে লিকুইড জাতীয় খাবার গ্রহণ করতে হয়, এই বিষয়ে আপনার পরামর্শ কি? সেই তো লিকুইড খাবার খেলে কি হবে, সেটা তো অ্যাবজর্ব হয়ে ওই রক্তের ফ্লুইডের পরিমাণটা বাড়াবে। সেই জন্যই মানে বেশি খারাপ হলে তো আমরা আইভি দিই রক্তনালীর ভিতরে। তা শুরুতে যদি পেশেন্ট চিকিৎসকের কাছে আসে তখন প্রথম দিকেই বলবে যে আপনি পানি জাতীয় খাবার, তরল খাবার একটু বেশি খাবেন। এই পানিটা তো রক্তের ভিতরে যায়, তার ভলিউমটা মেনটেন করে, প্রেশারটা মেনটেন করে। এই খাওয়ার পানি দিয়েও, তরল খাবারেও তার কোলাচ্ছে না, তখন আমরা আইভিতে যাইতে হবে। স্যার, আমরা আরো বিস্তারিত জানবো এই সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ডেঙ্গু জ্বরে যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যাদের ডেঙ্গু হয়ে গিয়েছে তারা অলরেডি জানেন ডেঙ্গু জ্বরে কতটা ক্লান্ত হয়ে যান। আমাদের চারপাশে করোনা নিয়ে এখনও আমরা আতঙ্কিত, তবে ডেঙ্গুর প্রভাব কিন্তু কমেনি। ডেঙ্গু নিয়ে অনেক সচেতন থাকতে হবে। স্বাভাবিক জীবনযাপনের জন্য আপনাদের সবাইকে বলবো যে ডেঙ্গুর ব্যাপারে আপনারা সবাই জানেন যে ডেঙ্গুর পানি যদি জমে থাকে সেই পানিতে ডেঙ্গি হয়। আপনি যদি ময়লা আবর্জনা থাকে ঘরের চারপাশে তাহলে কিন্তু মশা আসতে পারে, এবং সন্ধ্যার পরে জানালাগুলো আটকে রাখবেন যাতে আপনি কোনোভাবেই ডেঙ্গুর মশা দ্বারা আক্রান্ত না হন। এবার আসেন, ডেঙ্গু জ্বর যদি হয়ে যায় তাহলে আপনার হোম রেমেডি কী হবে, কী ধরনের খাবার আপনি খাদ্য তালিকায় রাখবেন। খেয়াল রাখতে হবে প্রত্যেকটি জ্বরে আপনার ওজনের 7 কিলো ক্যালোরি করে কিন্তু আপনার কিলো ক্যালোরি প্রত্যেকটা মানুষের জন্য বেড়ে যায় জ্বর হলে। যতটা খাবার খাচ্ছিলেন তার সাথে ক্যালোরি বাড়িয়ে দিতে হবে। আপনি তো এমনি খেতে পারছেন না, তাহলে খাবার কিভাবে খাবেন? জ্বরে মুখের রুচিটা কমে যায়। সেক্ষেত্রে আপনাকে বলবো বারে বারে খাবার খেতে হবে, লিকুইড জাতীয় খাবারগুলো খেতে হবে, ফ্লুইডের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। বিকজ যদি আপনি ডিহাইড্রেটেড হয়ে যান, জ্বরে যদি আপনি খাবার না খেতে পারেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও ধীরে ধীরে কমে যাবে এবং আপনি দ্রুত সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থর পরিমাণ আরও বেড়ে যাবে। এক্ষেত্রে প্রোটিনের রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে। যাদের ডেঙ্গু আছে বা ডেঙ্গু হয়েছে তাদের ক্ষেত্রে ভিটামিন সি রিকোয়ারমেন্টটাও বেড়ে যায়। যদি মেইন মিল খেতে না পারেন তাহলে ছোট ছোট করে 2 থেকে 2.5 ঘন্টা গ্যাপে একটু লিকুইড ফর্মের খাবারগুলো রাখেন, যাতে করে আপনার যেই অপর্যাপ্ত ক্যালোরিগুলো আছে সেগুলো ফিল আপ হয়ে যায়। আপনি প্রত্যেকদিন আপনার খাদ্য তালিকায় চিকেন স্যুপ রাখবেন, তার ভিতরে অবশ্যই যেন গার্লিক ক্লোভস থাকে অথবা আপনি জিঞ্জার যেন থাকে সেটি অবশ্যই দেখতে হবে। তাছাড়া আপনি খেতে পারেন পমিগ্রেনেট জুস, অরেঞ্জ জুস, মাল্টা জুস, এইগুলো আপনার খাবারের তালিকায় রাখলে তার ভিতরে আপনার প্লাটিলেট কাউন্ট যদি কমও থাকে ইনক্রিজ হয়ে যাবে।
এছাড়া আপনি প্রত্যেকদিন আবার আপনার খাদ্য তালিকায় ইলেকট্রোলাইটস ব্যালেন্স রাখার জন্য কোকোনাট ওয়াটার বা ডাবের পানি রাখতে পারেন। ডাবের পানি খেলে আপনি যদি দুর্বলতাও অনুভব করেন তাহলে সেই ডাবের পানিতে ইলেকট্রোলাইট সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম বোথ কিন্তু রেস থাকে ডাবের পানিতে, আপনি শারীরিকভাবে বেটার ফিল করবেন। আপনি আপনার খাদ্য তালিকায় প্রত্যেকদিন একটু মেথি পানি রাখতে পারেন। মেথি পানি কি করবে, আপনার যদি প্লাটিলেট কাউন্ট কম থাকে সেটাও ইনক্রিজ করে দিবে। এছাড়া আনতে পারেন পালং শাক। পালং শাক বা স্পিনাচ আপনি স্যুপ করে খেতে পারেন, একটু সালাদের মধ্যে দিতে পারেন, এর সাথে একটু নাটস নিতে পারেন, একটু মিক্সড করে আপনি যদি ওই যে আনারের কথা বলেছিলাম জুস, আনারের যদি জুস না নিয়ে আপনি যদি আনারটাকে সরাসরি নিয়ে নেন, একটু ফ্রুট সালাদ করে, ফ্রুট সালাদ অ্যান্ড ফ্রুটস মিক্স সালাদটা কিন্তু অনেক ভালো কাজ করে আপনার ডেঙ্গু পেশেন্টের জন্য। এতে মুখের রুচিটা ব্যাক করে, এর ভিতরে ভিটামিন এ থাকে, আয়রন থাকে, আপনার ভিটামিন সি থাকে। সবশেষে খাবারের মধ্যে আপনি অবশ্যই লেবু এবং আমলকিটা যোগ করবেন, কেননা ভিটামিন সি যদি আপনার কম থাকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা তো কমে যাবেই, প্লাটিলেট কাউন্টও বাড়ার সুযোগ কম থাকে। এছাড়া আপনি যেটা খেতে পারেন সেটা হলো ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত খাবার। ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত খাবারের জন্য আপনি ভাতটাকে একটু রেড করে নিতে পারেন, মানে চালটা যদি আপনি লাল চালের আটা বা লাল চালের যদি ভাত এগুলো যদি খাবারে নিয়ে আসতে পারেন তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কিন্তু আপনার দুর্বলতা ফিল হয়। দুর্বলতা ভিটামিন বি কমপ্লেক্স দূর করে দিবে। ডেঙ্গু পেশেন্টের জন্য এটি খুব ভালো কাজ করবে আশা করা যায়। যদি সব মিলিয়ে আপনি আপনার পেটের যদি কোনো রকম কমপ্লিকেশন না থাকে, যদি দুধ হজম করতে পারেন তাহলে খাবারের তালিকায় একটু দুধ রাখেন, কেননা দুধ আপনি সুষম ফুডের ভিতরে একটি সবচেয়ে আদর্শ খাবার আমরা বলে থাকি। দুধের ভিতরে একটু টার্মারিক যদি ইনক্লুড করে রাখেন, হলুদ, তাহলে আপনার দুর্বলতার সাথে সাথে আপনার প্লাটিলেট কাউন্টটাও বেড়ে যাবে এবং আপনি সুস্থ অনুভব করবেন আশা করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। স্যার, এখন যেহেতু ডেঙ্গির সিজন চলছে, সুতরাং এই ডেঙ্গিটাকে প্রতিরোধ করার জন্য আমাদের আসলে কি কি করা উচিত? এটা একটা সমন্বিত প্রচেষ্টা নিতে হবে, কারো একার পক্ষে সম্ভব না। যেরকম শহরে অনেক পুকুর আছে, ডোবা আছে, এইগুলি হয়তো মিউনিসিপ্যালিটি তারা এটা টেক কেয়ার করবে। হ্যাঁ, কিন্তু আমার বাড়িতে, ঘরে, বাসায় সেটা তো আমার নিজের করতে হবে। মনে করেন সামনে ড্রেনটা, আবার বাসায় যেখানে টবের মধ্যে পানি কিংবা এসির পানি, এই পানিগুলি এগুলি তদারক তো বাড়ির মালিক অথবা ফ্যামিলি ওনার যে তার করতে হবে। তাছাড়াও পার্সোনাল প্রোটেকশনের জন্য মশা যাতে না কামড় দেয় সেটা ব্যবস্থা রাখতে হবে। আইদার সে কাপড় চোপড় ঠিক মতো পরে শরীর ঢেকে রাখলো, অথবা ঘুমের সময় সে মশারি ইউজ করলো, অথবা বাহিরে যদি থাকতে হয় ইনসেকটিসাইড কিছু ইউজ করলো। মানে এইভাবে মিউনিসিপ্যালিটি, ফ্যামিলি এবং পার্সোনাল এই তিনটা প্রোটেকশন যদি আমরা সমানে চালাইতে পারি তখন এটা প্রতিরোধ করা সম্ভব। অর্থাৎ সার্বিকভাবে আমাদের সবাইকে আসলে সচেতন হতে হবে এবং ডেঙ্গির এই যে সিজন চলছে, আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে সবাই কিছুটা সচেতন হবে এবং জানতে পারবে যে আসলে আমাদের কি করা উচিত, কিভাবে প্রতিরোধ করতে হবে এবং এর ট্রিটমেন্ট পদ্ধতি কি হতে পারে। স্যার, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ছোটোখাটো আঘাত থেকে একটা আঘাতপ্রাপ্তির পরে যেটা ক্ষত হয় এবং ক্ষতটা আস্তে আস্তে যদি ঠিকমতো টেক কেয়ার না করা হয়, ব্যবস্থাপত্র না দেওয়া হয়, তখন এটা বাড়তে থাকে এবং এটা আস্তে আস্তে খারাপের দিকে আর ডিপার ইনভলভমেন্ট হতে থাকে। ইট আলটিমেটলি এন্টেলস ইন গ্যাংগ্রিন এবং অ্যাম্পুটেশনে চলে যেতে পারে যদি ঠিকমতো টেক কেয়ার না হয়, এবং এটা উপযুক্ত চিকিৎসাপত্র পাওয়া দরকার। এবং বিভিন্ন কারণে সাধারণত এটা কমন হয়, যেহেতু যারা 40-এর ঊর্ধ্বে থাকে তাদের এটা বেশি কমন হয়, বিশেষ করে ডায়াবেটিক নিউরোপ্যাথি যাদের হয় তাদের এটা বেশি থাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।